যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের কথা বলা হয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই প্রথমে রেড মুনকে এবং তার পেছনেই ছিল হোয়াইট মুন। তখনই মাঝখানে স্টার জ্বলে ওঠে এবং সেইখানকার স্টার এক এক করে জ্বলতে জ্বলতে ঘুরতে শুরু করে। নিচে থেকে ফলিং স্টার প্যাভিলিয়নের মিজমু চলে আসে এবং সেদিকে তাকিয়ে অবাক হয়ে বলে এখানে কি হচ্ছে। তারপর সেখানে এক এক করে ফলিং স্টার প্যাভিলিয়নের সকল সাধারণ ফাইটাররা চলে আসে এবং বলে আমাদের ইয়াং প্যাভিলিয়ন মাস্টার এরকম ভৌজাগতিক বিষয় যে হবে সেটা নিয়ে আমাদেরকে আগেই বলেছিল। এটি দেখে জ্যান বলে দুইটি মুন একসাথে অ্যাপিয়ার হয়ে গিয়েছে, সাথে একসঙ্গে 9টি স্টার। এছাড়াও হেভেন এবং আর্থের মধ্যে জ্বর সৃষ্টি হবে এবং তারপরেই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেমে আসবে। বলার সাথে সাথে জ্যানের কপালে সেই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের এনার্জি ক্লাসটা জ্বলে ওঠে। তখন জ্যান যখন সেখানে হাত দেয় তখন সেই জিনিসটা দেখতে পায় যেখানে জ্যান ম্যাপগুলোকে একসাথে করেছিল এবং সেই ম্যাপ থেকে একটা এনার্জি জ্যানের মাথার মধ্যে ঢুকে গিয়েছিল, সাথে সেইখান থেকে একটা সিগন্যাল বের হচ্ছিল। এটা থেকে জ্যান বলে এই জিনিসটা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের সাথে রিঅ্যাক্ট করছে। এটা অবশ্যই সেই লেজেন্ডারি পিউরিফাইং ডেমনিক লোটাস সেন্টের কাজ। এটার উদ্দেশ্যটাই বা কি? তারপর জ্যান তার স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করে তার সোল বডি বের করে ফেলে, যেটা একদম জ্যানের মতোই ছিল। তখন রিয়েল বডি এবং সোল বডি দুজনেই নিজেদেরকে চেক করতে থাকে। তখন জ্যান বলে আমার খেয়াল রেখো। এডিশনে সোল বডি হাত বাড়িয়ে দেয় এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। তখনই সেখানে মাস্টারের এন্ট্রি মারে এবং জিয়া বলে এখানে দুইটা জিয়ান। এটা বলে জ্যানের সোল বডির কাছে এসে চেক করতে শুরু করে এবং দুইজনকে দেখে বলে এরা তো দুইজনই সেম, একদম যমজ ভাইয়ের মতো। সাথে জ্যানের বডির সাথে কি করে দেখেন। এগুলো দেখে লেইন বলে জ্যানের সোল বডি একদম আসল বডির মতো দেখতে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে জ্যানের সোল বডি একদম বর্তমানে পারফেক্ট হেভেনলি স্টেটে পৌঁছে গিয়েছে। এদিকে মাস্টার ইয়াচেন বলে তুমি যখন আগে বলেছিলে সোল হলের সোলাসেন্স গুলো তুমি রিফাইন করবে তখন আমি অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলাম, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এটা শুধু অতিরিক্ত চিন্তা ছিল। অন্যদিকে জিয়ান তার সোল বডিকে নিজের কাছে নিয়ে আসতে শুরু করে, কিন্তু দেখেন জিয়া কি করে, এ শুধু বড়ই হয়েছে কিন্তু বুদ্ধিতে এখনো ছোটই আছে। তখন সোল বডি নিজের কাছে নিয়ে জিয়ান বলে যদিও এটা করতে একটু কষ্ট হয়েছিল কিন্তু এখানকার যে নেগেটিভ ইমোশন ছিল সেইটাকে আমি হারিয়ে একদম সমাধান করে ফেলেছি এবং সেই নেগেটিভ ইমোশন গুলো কোনো অনুশোচনা ছাড়াই ভ্যানিশ হয়ে গিয়েছে এবং যে এসেন্সের পাওয়ারটা ছিল সেটা আমি পুরস্কার হিসেবে পেয়ে গিয়েছি। মাস্টার ইয়াচেন হুম বলে এবং বলে সেই সোল বডির স্ট্রেংথ অনেক শক্তিশালী ছিল, যেটা একদম তোমার রিয়েল বডির মতো পাওয়ারফুল। আর তুমি যখন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য ফাইট করবে তখন এইটা তোমাকে অনেক বেশি সাহায্য করবে। এদিকে মাস্টার ফ্যাং বলে টাইমলাইন অনুযায়ী পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেমে আসার সময় অনেক কাছে চলে এসেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার লোকেশন এখন পর্যন্ত জানতে পারলাম না। তখন জ্যান বলে ডেমনিক লোটাস ফ্লেম যেখানে জন্ম নেবে সেই জায়গাটা আমি অলরেডি জানি। এর শুনে সবাই অবাক হয়ে যায়। তখন জ্যান বলে আমি যখন একটু আগেই কাল্টিভেশন শেষ করেছিলাম তখন আমার সোল একটা ট্রাভেল শুরু করে এবং অপ্রত্যাশিতভাবে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম যেখানে জন্ম বা নেমে আসবে সেই জায়গাটা আমি খুঁজে পাই। কিন্তু কি জানতো সেখানে সোল হলের লিডার অপেক্ষা করে আছে এবং সেখানে এমনকি আমাকে অ্যাটাকও করেছিল। কিন্তু সেখানে হঠাৎ করে পাওয়ারফুল মিস্ট্রিয়াস ফিগার হস্তক্ষেপ করে এবং আমাকে ফিরে আসতে সাহায্য করে। এটি শুনে মাস্টার ইয়াচান এবং ইন্ডারলিন একে অপরের দিকে তাকাই এবং কিছু একটা ভেবে হুম বলে এবং বলে তাহলে মনে হচ্ছে সোল হলের কাছে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের নকশা আছে, তাই এদের আগে থেকে সেখানে অপেক্ষা করছে। আর যেটা বললে মিস্ট্রিয়াস ফিগারের কথা যে তোমাকে সাহায্য করেছে, এটা দেখেই বোঝা যাচ্ছে তিনি তোমার ফ্রেন্ড, শত্রু না। তাই তুমি এই জিনিসটা নিয়ে আর বেশি টেনশন করিও না। আর পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের আবির্ভাব এটা পৃথিবীতে বিরল, তাই এই জিনিসটার জন্য অবশ্যই এনশিয়েন্ট প্ল্যান গুলো হস্তক্ষেপ করবে। সেই ফাইটের মধ্যে সোল হলের লিডের সাথে ফাইট করার জন্য আরো অনেক পাওয়ারফুল ফাইটার থাকবে। সেই সময় আমরা একদম চুপচাপ থাকবো এবং যখনই একটা সুযোগ পাবো তখনই আমরা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নিয়ে নিব। এটি শুনে জেন হুম বলে। এদিকে মাস্টার ইয়াচেন পিলের বোতল বের করে বলে এটা হলো ইয়েলো স্প্রিং পিল। তুমি যখন 2 মাস ধরে কাল্টিভেশন করছিলে তখন আমি গ্রেট ইলার লিনের সাথে একসাথে হয়ে এই পিলটা রিফাইন করতে সাকসেসফুল হই। এটি শুনে জেন অবাক হয়ে গ্রিট করে বলে থ্যাংক ইউ টিচার এবং ইল্ডার লিন। তারপরে সেই জায়গাটা কেঁপে ওঠে এবং সবাই উপরের দিকে তাকায় যেখানে আমরা দেখতে পাই 9 স্টারের মধ্যে অন্যরকম হালচাল হচ্ছিল, যার ফলে সেইখান থেকে একটা রেড এনার্জি বের হয়ে চারদিক ছড়িয়ে পড়ে এবং দেখতে দেখতে পুরো জায়গাটা একদম রেড হয়ে যায়। এদিকে ফলিং স্টার প্যাভিলিয়নের ইল্ডার হাউন, ফেরি কিং এবং জিয়ানরাও সেখানে চলে আসে। জিয়ানদেরকে দেখে সেখানকার সকল ফাইটার ইয়াং প্যাভিলিয়ন মাস্টার এবং প্যাভিলিয়ন মাস্টার বলে গ্রিট করে। তখন জিয়ান হুম বলে সামনের দিকে তাকায় এবং বলে এটা তো হেভেন এবং আর্থের মধ্যে জোয়ার, সাথে ম্যাপের যে এনার্জিটা আছে সেই এনার্জিটার রিয়েকশন অনেকটা তীব্র হয়ে উঠছে। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে ডেমনিক লোটাস ফ্লেম অ্যাপিয়ার হয়ে গিয়েছে। তারপর যেন পিছনের দিকে ঘুরে বলে টিচার এবং বাকি সবাই আমাদের এখন যাত্রা শুরু করা উচিত। এটা শুনে মাস্টার হুম বলে। এদিকে ফেরি কিং এবং ইল্ডার হাউন আসে। তখন মাস্টার ইয়াচান বলে লিটল ফেরি ডক্টর এবং কিংলিং এখনো কাল্টিভেশনের মধ্যেই আছে, কিন্তু এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আমি 2 দিন আগেই ফ্লাওয়ার সেক্ট এবং বার্নিং ফ্লেম ভ্যালিকে মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে ইনভাইট করেছিলাম। তখন ফেরি কিং বলে তোমরা একদম নিশ্চিন্তে সেইখানে যেতে পারো, এই সময় আমি স্কাই ম্যানশন অ্যালায়েন্সকে সাময়িকভাবে পাহারা দিয়ে যাব। এটা শুনে জ্যান বলে ঠিক আছে। আর সবাই শোনো, যদি আমরা কিছু সময় আগেই সোল হলের অনেক ইম্পর্টেন্ট ব্রাঞ্চকে ডিস্ট্রয় করে ফেলেছি, তাই আমাদের এই সময় সোল হল কি করছে না করছে সবকিছুর উপর ভালোভাবে নজর রাখতে হবে, যাতে করে তারা আমাদের অ্যালায়েন্সের উপর হঠাৎ করে আক্রমণ করার সুযোগ না পায়। এর জন্য সবাই ইয়েস বলে। তারপর জ্যান পিছনের দিকে ঘুরে স্পেস অর্মহল ওপেন করে এবং বলে চলুন যাওয়া যাক। এটি বলে
জিয়ানদের গ্রুপ অনেক স্পিডে সেই ওয়ার্মহোলের মধ্যে দিয়ে চলে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের এলাকায় দেখতে পাই, যেখানে তার একটু হিটের কারণে সেই জায়গাটা পুরো সাফ হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে পুরো এলাকা পুরো ছাই হতে শুরু করে। এদিকে হিট ওয়েভটাও চারদিক ছড়িয়ে পড়ছিল। তারপরে জিয়ানরা সেখানে চলে আসে এবং সামনের দিকে যেতে থাকে, কিন্তু সেই ফ্লেমের হিট ওয়েভটা জিয়ানদেরকে থামিয়ে দেয়। তারপর মাস্টাররা সামনের দিকে তাকায়, যেখান থেকে ভয়ঙ্কর হিট ওয়েভটা বের হচ্ছিল। এগুলো থেকে মাস্টার ইয়াচেন বলে, কি ভয়ঙ্কর পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, এটা এত বড় মাউন্টেনকেও পুড়িয়ে ছাই করে ভ্যানিশ করে একদম মরুভূমি করে দিচ্ছে। এগুলো দেখে জিয়ানও সিরিয়াস হয়ে যায় এবং সামনের দিকে তাকিয়ে দেখতে পাই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম এবং তার উপরেই ছিল শিল্ড। তখন জিয়ান বলে, যে সাদা আভাটা দেখা যাচ্ছে এটা হলো পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের কিছুটা হিট, যেটা শিল্ডকে ব্রেক করে নিচ থেকে বের হয়ে আসছে। এর শুনে জিয়া বলে, সামান্য হিটই এরকম ভয়ঙ্কর, তাহলে আমরা যদি এই শিল্ডের ভেতরে যাই তখন আমাদের কি অবস্থা হবে। তখনই জিয়ান কিছু বুঝতে পারে এবং সামনের দিকে তাকায়, যেখানে দেখতে পাই স্পেস ব্রেক হয়ে সেইখান থেকে পার্পল কালারের ওরা বের হতে শুরু করে, যেটা ওয়াটারফলের মতো দেখা যাচ্ছিল। এটা দেখে জিয়ান বুঝে যায় এবং সাথে জিয়ান অনেকটা রেগেও যায় এবং বলে সোল হল। অন্যদিকে সেই ওয়াটারফলের মধ্যে থেকে প্রথমে বের হয়ে আসে ডেপুটি চিফ, তার পাশে বের হয়ে আসে আর একজন আননোন ফাইটার এবং তারপরেই বের হয় মেইন ফিগার, মানে সোল হলের লিডার, যার ওরাই ছিল অন্য লেভেলের। এবং তারপরে সোল হলের লিডারকে দেখতে পাই। এটা দেখে মাসা ইয়েচেন বলে, সোল হলের লিডার হুন মেই শেং। তখন জিয়ানও অনেক সিরিয়াস হয়ে যায়। তখন আমরা দেখতে পাই এক পাশে দাঁড়িয়েছিল জিয়ানের গ্রুপ, অন্য পাশে সোল হলের গ্রুপ। তারপর আমরা সোল হলের লিডারকে দেখতে পাই, যার লেভেল ছিল 4 স্টার দাও শ্যাং। সাথে সোল হলের লিডার জিয়ানদের দিকে তাকিয়েছিল। এদিকে জিয়ানরা তাকে দেখে একবারে সতর্ক হয়ে যায়। তখন সোল হলের লিডার বলে, ধ্বংস হয়ে যাওয়া শাওগ্রান থেকে এরকম ট্যালেন্ট বের হয়ে আসছে, এটার মাধ্যমে বোঝা যাচ্ছে আমাদের সোল হল তার কর্তব্যকে অবহেলা করেছে। এটি শুনে ডেপুটি চিফ বলে, হল মাস্টার এই ছেলে অনেক চালাক, কারণ অতীতে যাদেরকে পাঠানো হয়েছিল তারা প্রত্যেকে এই ছেলেকে মারার জন্য পর্যাপ্ত ছিল, কিন্তু কিভাবে যেন এই ছেলে প্রত্যেকবারই বেঁচে যেত। তাই এটা হলো সবচেয়ে বেস্ট সময় এই প্রবলেমকে একদম গোড়া থেকে কেটে ফেলার। তখনই সোল হলের লিডার বলে, সময় দেওয়া হলে এই ছেলে আর একটা শাওজন হবে। এটা শুনে ডেপুটি চিফ অনেকটা ভয় পেয়ে যায়। তখন আরো বলে, এই ছেলে যত শক্তিশালী হোক না কেন আমাদের ইয়াং ক্ল্যান লিডারের চেয়ে বেশি শক্তিশালী না, এমনকি এই ছেলে যদি পরবর্তী শাওজন হয় তো কি হয়েছে, শাওজনের মতোই অবস্থা হবে। তখন সোল হলের লিডার বলে, এটা এতটাও বলা সহজ না। এদিকে ইয়াং ক্ল্যান লিডার চোখ খোলে এবং জ্যানের দিকে তাকিয়ে দেখতে পায় জ্যানের মধ্যে কি কি আছে। এগুলো দেখে ইয়াং ক্ল্যান লিডার বলে, 5টা হেভেলি ফ্লেম ধারণ করছে, কিন্তু তারপরেও তার ক্ষতি হচ্ছে না। এটা অবশ্যই তার কাল্টিভেশন টেকনিকের জন্য। আর এই ইয়াং ক্ল্যান লিডারের নাম হলো হুন ফ্যাং, যার লেভেল বর্তমানে দাও শ্যাং 2 স্টার। এই ছিল আসলে একটা কঠিন প্রতিপক্ষ, যার সাথে ফাইট করা কঠিন, কিন্তু আমি তাকে মেরে ফেলতে পারবো। এর জন্য ডেপুটি চিফ বলে, অবশ্যই, কারণ আমাদের ইয়াং ক্ল্যান লিডার এত কম বয়সে দাও শ্যাং 2 স্টার লেভেলে পৌঁছে গিয়েছে, তাই এই জিয়ানকে মেরে ফেলা হাতকে ঘুরিয়ে ফেলার মতোই সহজ। অন্যদিকে জিয়া বলে, ফাইটার অনেক ভয়ঙ্কর, তাই তুমি আরো বেশি সাবধানে থাকবে। তখন জিয়ান হুম বলে, সাথে আরো বলে, চিন্তা করিও না, এবং সামনের দিকে এসে বলে, পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেওয়ার আগে তারা কোনো কিছুই করবে না। তখনই সেখানে ইয়াং ক্ল্যান এসে আগের ইয়াঙ্গার জেনারেশন চলে আসে, আর বর্তমানে হাউজানের লেভেল ছিল অ্যাডভান্স ব্যানশ্যাং। তখন হাউজান বলে, ব্রাদার জিয়ান আসলে কোনো সাধারণ মানুষ নয়, কারণ আমাদের যখন লাস্টবার দেখা হয়েছিল সেইখান থেকে কয়েক বছরই পার হয়েছে শুধু, কিন্তু তার মধ্যেই তুমি দাওশ্যাং লেভেলে পৌঁছে গিয়েছো। অন্যদিকে জিয়ান গ্রিট করে বলে, ব্রাদার হাউজান অ্যাডভান্স ব্যানশ্যাং লেভেলে পৌঁছে গিয়েছে, সাথে দেখছি হ্যাভেলি ফ্লেমে রিফাইন করেছো। তখন হাউজান বলে, হ্যাঁ, ইলারের সাহায্য নিয়ে আমি আমার ক্ল্যানের 8টা ওয়েস্টল্যান্ড ডিস্ট্রাকশন ফ্লেমকে নিতে সক্ষম হয়েছি। আর এটা কিন্তু 8টা ফ্লেম বলছে, হ্যাভেলি ফ্লেম না, কারণ ফ্লেম আর হ্যাভেলি ফ্লেম এক না। আর ব্রাদার জানি ইনি হলো আমাদের ইয়াং ক্ল্যানের ইল্ডার হাউ ইয়াও, তিনি একটি হ্যাভেলি ফ্লেম ধারণ করেছে। আর তারপর আমরা ইল্ডার হাউ ইয়াও কে দেখতে পাই, যার লেভেল ছিল বর্তমান 4 স্টার দাও শ্যাং। যদিও এই ফ্লেমটা হ্যাভেলি ফ্লেমের র্যাঙ্কিং এ 16 নম্বরে রয়েছে এবং এই ফ্লেমের নাম ফায়ার ক্লাউড ওয়াটার ফ্লেম। এডিশনে জিয়ান ইল্ডার হাউ ইয়াও বলে গ্রেড করে, এদিকে ইল্ডার হুম বলে। তারপর জিয়ান বলে, আমি ভাবতে পারিনি এইটুকু জায়গার মধ্যে 8 রকমের হ্যাভেলি ফ্লেম থাকবে, যে জিনিসগুলোকে একসময় খুঁজে বের করা অনেক অনেক বেশি কঠিন ছিল, আর এখন আজকে সেই জিনিসটাই সাধারণ হয়ে গিয়েছে। তখনই সেইখানে হঠাৎ করে প্রজাপতি উঠতে শুরু করে এবং যার ফলে জিয়ানের সেন্সই পাল্টে যায়। তখন একটা আওয়াজ বলে, জিয়ান এখানে 8টা হ্যাভেলি ফ্লেমের চেয়েও আরো বেশি আছে। তারপর সেখানে গোল্ডেন এনার্জি কালেক্ট হতে শুরু করে এবং সেটি কালেক্ট হয়ে একটা ফ্লাওয়ার ফর্মেশন তৈরি করে। তারপর সেখানকার স্পেস ব্রেক হয়ে যায় এবং সেই পোর্টাল থেকে বের হয়ে আসে গু ক্ল্যানের প্রিন্সেস জুনার, যার রিংও তৈরি হয়ে গিয়েছিল। তারপর জুনার ধীরে ধীরে সামনে আসে এবং জিয়ানের দিকে তাকায়। এদিকে জিয়ান বলে, জুনার সাথে জুনারের দিকে আগাতে শুরু করে এবং আগাতে আগাতে সেখানকার চারপাশ পরিবর্তন হয়ে যায়, কারণ সেখানে জুনার এবং জিয়ানের মধ্যে লাইলা মজনু চলছিল। এদিকে জিয়ান তো একদম জুনারের দিকে তাকিয়েই ছিল। দেখতে দেখতে জিয়ান ছোটবেলার জুনারকে দেখতে পায় এবং জুনারও ছোটবেলার জিয়ানকে দেখতে পায়। তারপর জুনার একদম জিয়ানের কাছে চলে আসে এবং জিয়ানের দিকে তাকিয়ে বলে, জিয়ান। তখনই পোর্টাল দিয়ে কিং ইয়াং আসে এবং বলে, তোমরা দুইজনকে ওনাদের সাথে অদৃশ্য আচরণ করা বন্ধ করতে পারবে, কারণ সবকিছু দেখা যাচ্ছে। জিয়ান কিং ইয়াংকে দেখে গ্রিট করে বলে, ব্রাদার কিং ইয়াং, আপনিও এখানে এসেছেন। তখন কিং ইয়াং হোম বলে। তার পাশে আমরা গু ক্ল্যানের ইল্ডারকে দেখতে পাই এবং এই ইল্ডারকে দেখে ইয়াং ক্ল্যানের ইল্ডার রেগে যায়। এদিকে জুনারও বলে, সিনিয়র ইয়েওচান, অনেক লম্বা সময় পর দেখা হলো। এটা শুনে মাস্টার ইয়েওচান মাথা নাড়ায়। তারপর জুনার জিয়ার দিকে তাকায় এবং তাকিয়ে বলে,
তোমাকে তো দেখে মনে হচ্ছে। তখন জিয়া বলে আমাকে মনে করতে পারছো না। তখনই জুনার বুঝে যায় এবং বলে জিয়া। এটা শুনে জিয়া মাথা নাড়ে। তখন জুনার বলে লম্বা সময় কারোর সাথে দেখা হয়নি এবং এর মধ্যে সবাই অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর ইল্ডার সামনে আসে। এদিকে জুনার বলে ইনি হলো আমাদের এই গ্রুপ লাইনের ইল্ডার গু নানহাই। তিনি এবার আমার সাথে এসেছেন যাতে করে তিনি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে অনুসন্ধান করতে পারে। এটা শুনে জেন গ্রিট করে বলে তাহলে গ্রুপ লাইনের পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য ইন্টারেস্টেড। আর এই ইল্ডারের নাম তো গু নানহাই আর তার বর্তমান স্ট্রেংথ 4 স্টার দাও শ্যাং। তখন ইল্ডার বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের জন্য আমরা ইন্টারেস্টেড না, এইটা যে যোগ্য তারই হোক। কিন্তু যাই হোক এই ফ্লেমটা কোনো মতেই হুন ক্লাইনের হাতে পড়তে দিতে পারি না, এটাই শেষ কথা। এগুলো তো সোলো হলের লিডাররা একদম রিল্যাক্স হয়ে শুনছিল। এদিকে জুনার বলে জিয়ান এই যাত্রার মধ্যে ব্ল্যাক পোশাক পরা হুন ক্লাইনের ফাইটারের কাছ থেকে সাবধানে থাকবে। তার নাম হলো হুন ফ্যাং এবং সে ডিভাইন গ্রেড ব্লাড লাইনের অধিকারী। আমরা আগে যে হুনিউকে হারিয়েছিলাম তার চেয়ে এই হুন ফ্যাং অনেক বেশি পাওয়ারফুল। আর যদি ফিউচারে বড় কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে ফিউচারের হুন ক্লাইনের লিডার এই হুন ফ্যাংই। এটা শুনে জেন হুম বলে সাথে আরো বলে ভালোই সুনাম আছে দেখছি। সাথে আরো বলে যদি আমরা এনশিয়েন্ট ক্ল্যানের কথা বলি তাহলে তারা এত কম মানুষ পাঠিয়েছে কেন। তখন ইল্ডার নানহাই বলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম নেওয়ার জন্য সংখ্যার প্রয়োজন হয় না, এমনকি এই স্পেসের মধ্যে যদি ব্যানশাই লেভেলের ফাইটার ঢোকে সে শুধু তার নিজের জীবনই বাঁচাতে পারবে। এদিকে জুনার বলে আমাদের প্রত্যেকটা এনশিয়েন্ট ক্ল্যানের কিছু নিজস্ব নিয়ম আছে, সেগুলোর মধ্যে একটি হলো দাওশেং 5 স্টারের উপরের চেয়ে বেশি পাওয়ারফুল ফাইটার যা ইচ্ছা তাই সেটা করতে পারবে না। তাই এখানে যাদেরকে পাঠানো হয়েছে তাদের সর্বোচ্চ পাওয়ার 5 স্টার দাওশেং লেভেল থেকে কম। এর শুনে জ্যান বলে এখন আমি বুঝতে পারছি সোল হলের এত গুরুত্বপূর্ণ ব্রাঞ্চকে ডিস্ট্রয় করার পর হুন ক্ল্যান কেন অনেক পাওয়ারফুল ফাইটারকে পাঠায়নি প্রতিশোধ নেওয়ার জন্য। তখন সেই জায়গাটা কেঁপে ওঠে এবং আকাশে ঠান্ডার চমকে সেইখান থেকে বের হয়ে আসে লেই ক্ল্যান। তারপর নিচে স্টোনগুলোর মধ্যে ফাটল ধরতে শুরু করে এবং সেইখান থেকেই বের হয়ে আসে আরেকটা ক্ল্যান যার নাম ছিল সি ক্ল্যান। তারপর দুইটা ক্ল্যান একসাথে দাঁড়ায়। এদিকে আবার স্পেস ব্রেক হয়ে গিয়ে প্রত্যেকটা ক্ল্যানের ফাইটাররা ধীরে ধীরে আসতে শুরু করে। তারপর একজন বলে এনশিয়েন্ট ক্ল্যানের সবাই চলে এসেছে, কি বড় একটা অনুষ্ঠান হতে চলেছে। তখন সি ক্ল্যানের সেই ফাইটার জ্যানের দিকে তাকিয়ে বলে জ্যান ব্রাদার অনেক লম্বা সময় আমাদের দেখা হয়নি। কিন্তু এদিকে গু ক্ল্যান এবং হুন ক্ল্যানকে দেখে অন্য এনশিয়েন্ট ক্ল্যানের ইল্ডাররা বলে হুন ক্ল্যান এবং গু ক্ল্যান, সাথে ইল্ডার হাউ ইয়াও রেগেছিল। তখন ইল্ডার নানহাই বলে ইল্ডার হাউ ইয়াও আপনিও কি মনে করেন যে লিন ক্ল্যানের হারিয়ে যাওয়ার পিছনে আমাদের গু ক্ল্যানের হাত রয়েছে। তখন ইল্ডার হাউ ইয়াও বলে এই বিষয়টা ইনভেস্টিগেশন বা অনুসন্ধান করা যাবে না, কিন্তু গু ক্ল্যান এবং হুন ক্ল্যান এই দুইটা ক্ল্যানই অনেকটা সন্দেহজনক, তাই আমাকে সতর্ক থাকতে হবে। হিডি বলে সেই ইল্ডার দূরে চলে যায়। এটা দেখে হাউজাও কিছু না করতে পেরে সেই ইল্ডারের কাছে চলে যায়। এগুলো দেখে ইল্ডার নানহাই মাথা নাড়ায়। এদিকে জ্যান বলে লিন ক্ল্যান হারিয়ে যাওয়ার ফলে এনশিয়েন্ট ক্ল্যানগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়ে গিয়েছে। তখন জোনার বলে এই কাজটা করার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে হুন ক্ল্যানের বিরুদ্ধে। তাদের প্রধান উদ্দেশ্য ছিল এনশিয়েন্ট ক্ল্যানগুলোকে এই অপরের বিরুদ্ধে চিন্তিত করে তোলা, যাতে করে এনশিয়েন্ট ক্ল্যানগুলো জয়েন্ট ফোর্স না তৈরি করতে পারে। তখন ইল্ডার নানহাই বলে বেশি কথা বললে অপচয় হবে, কারণ তথ্য ছাড়া কেউ আমাদেরকে বিশ্বাস করবে না। তাই চলো এখন শুধু আমরা ওয়েট করি, যখন পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম সিলকে ব্রেক করবে তখন আমরা ভেতরে যাব। সেখানে যদি দেখি নেওয়ার সুযোগ আছে তাহলে আমরা পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমকে নিয়ে নিব। তখন সেখানে গ্রিন নোরা ছড়িয়ে পড়তে শুরু করে এবং একটি আওয়াজ বলে ইয়াও চ্যান। এটি শুনে মাস্টার ইয়াও চ্যান পুরো শক খেয়ে যায়। অন্যদিকে সেই আওয়াজ বলে আমি কখনো কল্পনা করতে পারিনি তোমার মতো একজন পরিত্যক্ত মানুষ এই যাত্রাতে জয়েন করবে, সাথে ব্যানচিং লেভেলেও চলে যাবে। সত্যি আমাকে অনেকটা অবাক করে দিয়েছে। আর ইনি ছিল ইয়ান ক্ল্যানের ইল্ডার ইয়াও ওয়ানগুই, যার লেভেল ছিল বর্তমানে 4 স্টার দাওশ্যাং। তার পাশে দুইজন ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে ছিল এবং ছেলেটার নাম ছিল ইয়াওতিয়ান, যার লেভেল ছিল 1 স্টার দাওশ্যাং। আর মেয়েটার নাম ছিল ইয়াওলিং, যার লেভেল বর্তমানে ব্যানশ্যাং। এদিকে মাস্টার ইয়াওচ্যান রেগে যায় এবং বলে ধন্যবাদ আপনাকে, আর আমি এখন ভালোভাবেই বেঁচে আছি। এটা দেখে জ্যান জিজ্ঞেস করে টিচার এরা কারা। তখন মাস্টার বলে এরা ইয়াও ক্ল্যানের মানুষ, এর নাম ইয়াও ওয়ানগুই। ইয়াও ক্ল্যানের মধ্যে যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তির দায়িত্বগুলো পালন করে ইয়াও ওয়ানগুই। তার পজিশন অনেক হাই, সাথে পাওয়ারও। এক কথায় বলতে গেলে সে আমাদের ক্ল্যান মেম্বারদের জীবন মৃত্যুকে নির্ধারণ করতে পারে। আগে ইনি হলো সেই কোনটা ভুল এবং কোনটা সঠিক সেটা নির্ধারণ করতে পারতেন না, যার কারণে তিনি একটা কথা বলি আমাকে ক্ল্যান থেকে বের করে দিয়েছিল। এটা শুনে জ্যান রেগে যায় এবং বলে চিন্তা করবেন না টিচার, আমি আপনার জন্য অবশ্যই ন্যায় বিচার চাইবো। তার সাথে সাথে জ্যানদের গ্রুপের সবাই রেগে যায়। আমাদের ক্ল্যান তো ইয়াও চ্যানকে ফিরে আসার জন্য বলেছিল, কিন্তু ইয়াও চ্যান এটাকে মানা করে দেয়। তখন অনগুই বলে ইয়াও চ্যান বাইরে ঘোরাঘুরি করার জন্য সে কিছুটা সুনাম অর্জন করে, কিন্তু ইয়াও চ্যান সবসময় মনে করতো সে হাই স্পিরিট হওয়ার যোগ্য। এদিকে ইয়াও চ্যান অপমান করে বলে এত বছর কাল্টিভেট করার পর ইয়াও চ্যানের সোল এখনো আর্লি হেভেনলি স্টেজেই রয়েছে। তাহলে আসলেই ধরতে গেলে তার ট্যালেন্ট নর্মাল একদম। তাই এখন আর অবাক হওয়ার কিছু নেই যে এমন আবর্জনাকে আমাদের ইয়াও ক্ল্যান থেকে ইল্ডার ওয়ানগুই কেন বের করে দিয়েছিল। এগুলো শুনে মাস্টার ইয়াও চ্যান অনেক রেগে যায়, কিন্তু অন্যদিকে ইয়াও চ্যান আরো বলে ইয়াও চ্যান শুধু সেন্টার প্ল্যানের মধ্যে অপ্রচলিত জায়গার মধ্যেই ঘোরাঘুরি করার যোগ্য। এগুলো কথা শুনে এনশিয়েন্ট ক্ল্যানের সকল ফাইটাররা অনেকটাই অবাক হয়ে যায়। ইয়াও ক্ল্যানের মধ্যে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড পারসন। এটা শুনে জ্যান মুচকে সে বলে এত বছর কাল্টিভেশন করার পরও এর সোল দেখি এখনো আর্লি হেভেনলি স্টেজে রয়েছে। ইয়াও ক্ল্যানের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে 1 নম্বর ব্যক্তি, কিন্তু তারপরও আর্লি হেভেনলি স্টেজে। সত্যি
শক্তি এটা অনেক নিম্নমানের। এটা শুনে ইয়াওতিয়ান রেগে যায় এবং বলে তুমি কে, তোমার এত বড় সাহস আমার সামনে এভাবে অহংকারী হয়ে কথা বলো। তখন জিয়ান বলে আমার নাম জিয়ান, মাস্টার ইয়াওতিয়ানের ডিসাইপাল। তখন ইয়াওতিয়ান বলে আচ্ছা তুমি তাহলে তৃতীয় স্তরের পিল গ্যাদারিং কম্পিটিশনের চ্যাম্পিয়ন, কিন্তু তোমার এত বড় সাহস তুমি আমার সামনে আঙ্গুল তুলে কথা বলো, তাই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। হেডি বলে তার ওরা বের করে স্পিরিচুয়াল বিগ বডি বের করে ফেলে এবং সেই এনার্জি দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। জিয়ান যখন এটি দেখতে পায় তার হাত সামনে এনে ইশারায় সেখানে স্পেসের মধ্যে ক্র্যাক ফেলে দেয়, সাথে সাথে অ্যাটাকটিও ডিস্ট্রয় করে ফেলে। এটি থেকে ইয়াওতিয়ান সহ ইল্ডার অনেক অবাক হয়ে যায়। সোলারের লিডার এটি দেখতে থাকে। এদিকে জিয়ান তার দাওশাং লেভেলের রিং বের করে ফেলে। তারপর যেন উপরে উঠতে উঠতে বলে অনিশটা দাওশাং লেভেলের স্ট্রেংথ সাথে আর্লি হেভেনলি স্টেজের সোল, এটা নিয়ে আমাকে সেখানে সাহস করছো, আমি কি করছি? এটা বলে জিয়ান তার স্পিরিচুয়াল বিগ বডি দিয়ে ইয়াওতিয়ানের উপর অ্যাটাক করে দেয় এবং বলে তোমার জন্য কোনটা ভালো তুমি নিজেই জানো না। এই অ্যাটাকটি দেখে ইয়াওতিয়ান ভয় পেয়ে যায় এবং তার গায়ে লাগতেই যাবে, কিন্তু তখনই মাঝখানে চলে আসে ওয়ানগুই এবং বলে জুনিয়র থেমে যাও। এটি বলে পাঁচ মারে এবং দুইটি পাঁচ যখন একসাথে লেগে যায় পুরো স্পেস একদম ক্র্যাক হয়ে পড়ে। সাথে এত ওরা বের হয় যে ইল্ডার সহ ইয়াওতিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এগুলো থেকে ইয়াওতিয়ান পরে শক হয়ে যায় এবং বলে এর সোল গ্রেট হেভেনলি পারফেক্ট স্টেজে পৌঁছে গিয়েছে। তখনই জিয়ান এক পলকে পিছনের দিকে চলে আসে এবং এটি দেখে ইয়াওতিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এদিকে ইয়াওতিয়ান জিয়ানকে দেখে বলে সোল বডি, অন্যদিকে জিয়ান বলে তার গালে থাপ্পড় মারো। এদিকে সোল বডি একদম জোরে তার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মার খেয়ে ইয়াওতিয়ান পড়তে শুরু করে, কিন্তু জিয়ান স্পিরিচুয়াল ফোর্স ইউজ করে তাকে আবার কাছে নিয়ে আসে। কাছে আনার পর একদম হাত দিয়ে অনেক স্পিডে উত্তম মধ্যম দিতে শুরু করে এবং উত্তম মধ্যম দিতে দিতে লাস্টে এমন একটা থাপ্পড় মারে সে একদম ইয়াওতিয়ান নিচে পড়ে যায়। মার খেয়ে এমন ভাবে ইয়াওতিয়ান পড়ে আসে যে দেখতেই অনেকটা হাসি আসছে। এগুলো কাহিনী দেখে এনশিয়েন্ট ক্ল্যানের ইল্ডাররা এবং ইয়াঙ্গার জেনারেশনরা সেদিকে একদম অবাক হয়ে দেখতে থাকে। এদিকে জিয়া হাসতে শুরু করে এবং বলে এটা তো কচ্ছপের মতো। অন্যদিকে ইয়া ক্ল্যানের সেই ইল্ডার পুরো শক খেয়ে যায় এবং মেয়েটি জিয়ানের দিকে তাকায়। তখন জিয়ান তার সোলবাটি নিজের কাছে নিয়ে নেয় এবং বলে আবর্জনা হয়ে আমার টিচারকে অপমান করার সাহস করে, আর আশা করছি এই কয়েকটা থাপ্পড় তোমার পর্যাপ্ত শিক্ষা দেবে। এটি বলে তার হেভেনলি ফ্লেমের অর্ডার রিলিজ করে। তার সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।